উখিমঠ হল নৈসর্গীয় সৌন্দর্যে ভরা উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলার ছোট্ট একটি শহর। হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। আবার বাবা কেদারনাথ ও মদমহেশ্বর বাবার শীতকালীন আবাসনও বটে। সে অনেক গল্প, সেই গল্প না হয় আমরা পরে শুনব। আপাতত আমরা কলকাতা থেকে হরিদ্বার পৌঁছে স্টেশনের বাইরে একটা রেস্টুরেন্টে পেট পুজো সেরে নিলাম। দুটো আলুর পরোটা দিয়ে দাম পড়ল 40 টাকা। কেননা আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, 200 কিলোমিটারেরও কিছু বেশি। সময় লাগতে পারে 6 থেকে 7 ঘন্টা। আজকের গল্প শুরু করি এই হরিদ্বার থেকে। আমরা খাওয়া দাওয়া সেরে 2 থেকে 3 মিনিট হাঁটা পথে এসে পৌঁছলাম এই বাস স্ট্যান্ডে। আর এই বাস স্ট্যান্ড থেকে আমরা এই বাস ধরে নিলাম। আমরা যাব উখিমঠ পর্যন্ত। এই বাস যাবে রুদ্রপ্রয়াগ পর্যন্ত। আমরা প্রথমে রুদ্রপ্রয়াগ যাব, তারপর ওখান থেকে উখিমঠ যাব। যেতে যেতে একটা অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, সেই প্রাকৃতিক সৌন্দর্য আমরা যেতে যেতে উপভোগ করব। তাহলে ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। বাসের কেবিনের সামনেই একটা সিট নিয়ে বসে পড়লাম, কেননা গন্তব্যে পৌঁছানোর সৌন্দর্য তো আপনাদের সামনে তুলে ধরতে হবে। ঘড়ির সময় বলছে সকাল 10টা বেজে 10 মিনিট। হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়ে দিল উখিমঠ যাওয়ার উদ্দেশ্যে। সাথে আপনাদেরকে দেখাবো এই উখিমঠ যাওয়ার পথে যে পথের সৌন্দর্য, সেই সমস্ত কিছু আমরা উপভোগ করব। আর দেখব আমাদের কতক্ষণ লাগে আমাদের উখিমঠ পৌঁছতে। আর আমাদের যে বাসের যে ভাড়া, প্রত্যেকজনের ভাড়া পড়ল 440 টাকা করে। ডান দিকে ভারত সেবাশ্রম সংঘকে পিছনে ফেলে আমাদের বাস এগিয়ে চলল দুর্বার গতিতে। আর কিছুটা এগিয়েই ডান দিকে চলে গেছে বিদ্যাবালি। আর আমাদের বাস বাঁ দিক দিয়ে এগিয়ে চলল ওমপুলের দিকে। রাস্তার বাঁ পাশ দিয়ে বয়ে চলেছে স্রোতস্বিনী মা গঙ্গা। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম হরিদ্বার বিখ্যাত সেই নৈসর্গীয় স্থান ওমপুল। দেখুন কি অপরূপ লাগছে, অপরূপ সৌন্দর্যতে ভরা। দূরে ওই সাদা পেঁজা তুলো মেঘ ভাসছে, আর এদিকে ওমপুল, চারিদিকটা অপরূপ লাগছে। হরকিপৌরি ঘাটের পাশেই শৈবালিক পাহাড়ের বিলয়া পর্বতের ওপর রয়েছে মনসা দেবীর মন্দির। এই মনসা দেবীর মন্দিরের ভিডিওটি যারা এখনও দেখে উঠতে পারেননি, তাদের জন্য আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। আমরা এবার পৌঁছে গেলাম হরকিপৌরির ঘাটে গঙ্গার ব্রিজের ওপর। এখান থেকেই দেখা যাচ্ছে স্বয়ং মহাদেব ত্রিশূল হাতে দাঁড়িয়ে রয়েছেন। কি অপূর্ব লাগছে দেখুন। আমার কাছে গন্তব্যস্থলের থেকেও গন্তব্যস্থলে পৌঁছানোর রাস্তার দুধারের সৌন্দর্য উপলব্ধি করা বেশি গুরুত্বপূর্ণ। আমি দুলাল, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ব্লগার দুলাল। আমাকে যারা চেনেন তারা তো আমার সাথেই আছেন, আর যারা আমাকে চেনেন না তারা এরকম ভ্রমণের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হ্যাঁ, যে কথা বলছিলাম, পথ চলতে চলতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা। আমার মতো যারা প্রকৃতি প্রেমিক তারা নয় থেকে যেও, আর যারা রাস্তার এই সৌন্দর্য দেখতে ইচ্ছুক নয় তারা না হয় স্কিপ করে এগিয়ে যাও। আমরা এই পথ চলতে চলতে কোন কোন জায়গায় পৌঁছচ্ছি, সেখানে কী কী দেখবার আছে, সবই তুলে ধরব গল্পের ছলে। তো চোখ রাখুন রাস্তার উপর, আর কান নয় থাকুক আমার কথায়। প্রায় ঘন্টাখানেক গাড়ি চলার পর আমরা পৌঁছে গেলাম ঋষিকেশ। এই বাঁ দিকেই রয়েছে ঋষিকেশ রেল স্টেশন। ওহ, কি অপূর্ব, কি অপূর্ব লাগছে দূরে ওই দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো।
দেখুন কি অপূর্ব লাগছে, মনে হচ্ছে কোনো যেন ফ্রেমে বাঁধানো ছবি। দেখুন রাস্তার দুধারে এই গাছপালাগুলো সবুজ পাতায় ভরে উঠেছে, যেন সবুজের সমারোহ। কি অপূর্ব সুন্দর লাগছে। এবার আমরা পৌঁছে গেলাম ঋষিকেশের ভদ্রাকালী। বাঁদিকে যে রাস্তাটি দেখছেন সেই রাস্তাটি চলে গেছে গঙ্গোত্রীর দিকে, আর ডান দিকে যে রাস্তাটি চলে গেছে বদ্রীনাথ এবং কেদারনাথের দিকে। রাস্তার দুধারে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে দেবদারু আরও নাম না জানা অনেক গাছ। আর রাস্তাটা দেখুন একদম মাখনের মতো, সত্যি কি অসাধারণ লাগছে। দেখুন ঘড়ির সময় বলছে 11:46, আর আমরা এসে পৌঁছলাম ঋষিকেশ তপোবন। ডান দিকে যে রাস্তাটি চলে গেছে রামঝোলা এবং লক্ষ্মণঝোলার দিকে, আর সোজা আমাদের চলে গেছে কেদারনাথের পথে। ডান দিকে ওই গঙ্গা নদীতে দেখুন বহু মানুষ রাফটিং করছেন। কি অপূর্ব লাগছে। এ ভালো লাগা চাক্ষুষ না দেখলে বলে বোঝানো যায় না। এখানে যে আসবেন সেই এই ভালো লাগাটা উপলব্ধি করতে পারবেন। আর দূরেই রয়েছে রামঝোলা, লক্ষ্মণঝোলা। দেখুন আমি বলেছিলাম না, আমার কাছে গন্তব্যস্থলের থেকেও গন্তব্যে পৌঁছানোটাই গুরুত্বপূর্ণ। প্রকৃতি এখানে ঢেলে সাজিয়ে রেখেছে, একদিকে সবুজের সমারোহ আর অন্যদিকে পাহাড়, পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী। কি অপূর্ব লাগছে দৃশ্য। আর মাঝে মধ্যেই উঁকে দিচ্ছে মেঘেদের আনাগোনা। প্রকৃতি একবার মিলেমিশে একাকার হয়ে গেছে। সত্যি এখানকার প্রকৃতি আমার যেন মন ছুঁয়ে গেল। একবারে সত্যি প্রকৃতির প্রেমে পড়ে গেলাম। আর এই রাস্তায় যে একবার আসবে, এই প্রকৃতির সৌন্দর্যের টানে তাকে বারবার আসতে হবে। সত্যি দেখুন কি অপূর্ব লাগছে, কি অপূর্ব লাগছে এই নৈসর্গিক দৃশ্য। সত্যি এই মাখনের মতো রাস্তা, আর চারিদিকে উঁচু উঁচু পাহাড়, আর মাঝে মধ্যে উঁকে দিচ্ছে মেঘেদের আনাগোনা। সত্যি কি ভালোই না লাগছে। আমরা এখন গঙ্গা নদী ব্রিজের উপর থেকে একটা পাহাড় থেকে অন্য পাহাড়ে যাচ্ছি। আর দূরে ওই আকাশটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। মাইল ফলক বলছে এখান থেকে শ্রীনগর 69 কিলোমিটার, কেদারনাথ 178 কিলোমিটার, বদ্রীনাথ 263 কিলোমিটার। এখানে দেখুন রাস্তার পরিস্থিতি ভীষণই ভয়াবহ। ধস নামার জন্য রাস্তা হয়ে রয়েছে সংকীর্ণ, বেশ ভয় ভয়ও লাগছে। প্রায় 3.5 ঘন্টা বাস চলার পর এই তিলধারা বলে একটা জায়গাতে এখানে দাঁড়ালো।
20 থেকে 25 মিনিটের স্টপেজ রয়েছে। এখানে যে যা খাবার দাবার খেয়ে নেবে, এখানে হোটেল রয়েছে। 2 दीजिए 30 रुपया लीजिए। ঠিক আছে, চা বিক্রি হচ্ছে 20 টাকা করে। যেহেতু যাত্রার টাইম, তার জন্য একটু দাম বেশি নিচ্ছে, এমনি নর্মাল সময় 10 টাকা করে। তা আমরা দুজনা রয়েছি, আমরা দুজনা বললাম যে আঙ্কেলজি 40 টাকা নয়, 2টো চা দিন 30 টাকা। 30 টাকা দিয়ে আমরা চা খাচ্ছি। যাত্রা যেহেতু শুরু হয়ে গেছে, জিনিসের দামও কিন্তু সমস্ত কিছু অনেকটাই বেশি নিচ্ছে। 5 টাকার বিস্কুট এখানে 10 টাকা। আর খাবার দাবার অনেক কিছু রয়েছে, অনেক কটা হোটেল রয়েছে, ম্যাগি, পরোটা, আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। আর এখান থেকে কলা নিলাম 40 টাকার হাফ ডজন। সময় আপডেট দুপুর 2টো। আর বাস আমাদের এখন তিলধারার থেকে ছেড়ে দিল। সবাই খাওয়া দাওয়া করে টিফিন করে বাসে উঠে পড়লো। বাস আমাদের ছেড়ে দিল। এরপরে আসবে দেবপ্রয়াগ, তারপরে আছে রুদ্রপ্রয়াগ, আর তারপরে আমরা পৌঁছবো উকিমঠ। হরিদ্বার থেকে প্রায় 93.5 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আরেক পুণ্যভূমি দেবপ্রয়াগ। এইখানেই অলকানন্দা নদী এবং ভাগীরথী মিলিত হয়ে গঙ্গা নাম ধারণ করে মা গঙ্গা ধরিত্রীতে প্রবেশ করেছে। দেবপ্রয়াগকে পিছনে ফেলে আমাদের গাড়ি এগিয়ে চলল সামনের দিকে দুর্বার গতিতে। এখন আমাদের পাশে বয়ে চলেছে অলকানন্দা নদী, আর চারিদিকের পরিবেশ, প্রকৃতির সৌন্দর্য সুন্দর থেকে যেন আরও সুন্দরতম হয়ে উঠেছে। এখন এসে পৌঁছলাম শ্রীনগর। একসময় এই শ্রীনগর গাড়োয়ালের রাজধানী ছিল। 1506 থেকে 1512 খ্রিস্টাব্দে রাজা অজয়পাল এই অঞ্চলে বিভিন্ন রাজ্য একত্রিত করে গাড়োয়াল রাজ্য প্রতিষ্ঠাতা করেন এবং চাঁদপুর গড়ি থেকে শ্রীনগরে রাজধানী স্থানান্তর করেন। যতই সামনের দিকে এগোচ্ছি, প্রকৃতির প্রেমে যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। দেখুন, এই হচ্ছে অলকানন্দা, আর চারিদিকেই পাহাড়, আর ফ্রেমে বাঁধানো ছবির মতো সুন্দর। যতই দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি। আমরা এখন পাস করছি ধারী দেবীর মন্দির। এই হলো ধারী দেবী মন্দিরের প্রবেশদ্বার। এই হচ্ছে ধারী দেবী মন্দিরের পাশে ভারত সেবাশ্রম সংঘ। আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। আমাদের গাড়ি এগিয়ে চলেছে দুর্বার গতিতে সামনের দিকে, আর যতই সামনের দিকে এগোচ্ছি, প্রকৃতি যেন ততই সুন্দর থেকেও সুন্দরতম হয়ে ধরা দিচ্ছে এই প্রেমে। কোথাও রাস্তা মসৃণ, আবার কোথাও বা সংকীর্ণ ভঙ্গুর। এই তো হলো পাহাড়। পাহাড়ের এটাই নিয়ম। তাই তো পাহাড় আমার কাছে এতই ভালো লাগে। পাহাড়ের এই আঁকাবাঁকা রাস্তা কখনো চলে গেছে পাহাড়ের ডান দিক দিয়ে, আবার কখনো বা চলে গেছে পাহাড়ের বাঁ দিক দিয়ে। দেখুন কি অসাধারণ সুন্দর লাগছে এই জায়গাটা, একদম ফ্রেমে বাঁধানো ছবির মতো।
যার কোনো তুলনা হয় না, অপূর্ব। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রুদ্রপ্রয়াগ। এখানে প্রচুর থাকবার জায়গাও আছে, আর এই স্থানেই রয়েছে কিছুটা দূরে কোটেশ্বর মহাদেবের মন্দির। ঘড়িদের সময় এখন 4:22, আর আমরা এসে পৌঁছলাম রুদ্রপ্রয়াগে। আর এই রুদ্রপ্রয়াগে আছে অলকানন্দা এবং মন্দাকিনী নদীর সঙ্গমস্থল। আর সামনেই কিছুটা দূরেই রয়েছে কোটেশ্বর মহাদেবের মন্দির। রুদ্রপ্রয়াগে এসে একটা নতুন জিনিস দেখলাম, যে টাকার মালা এখানে কিন্তু বিক্রি হচ্ছে। টাকার মালা 20 টাকা আর এরকম করে। আর এখানে কিন্তু এই যে 10, 20, 50 এরকম রয়েছে। এটা কিন্তু অরিজিনাল টাকার माला। मंदिर में पूजा करने के लिए टाका माला लेता है, तो ये मंदिर में होता है, जैसे शादी होती है उसके लिए, और मतलब बच्चों का जो प्लान वगैरह होता है उसमें। अच्छा, टाका का जो माला है 10 रुपया, 20 रुपया, और जो मिक्स्ड है माने 50 कितना रुपये लेते हैं आप? नहीं, मतलब जैसे जो माला में जो जितने रुपए लगे हैं वो लगेंगे, और जो उसमें अलग से जो हम लोग लगाते हैं ना उसका लगता है बस। जो मिक्स वाला है वो उसमें 1500 रुपये लगे हैं, और वो 1700 का कॉस्ट पड़ता है, क्योंकि उसमें जो सारा लगता है ना वो 150 का सब लगता है, 50 रुपये मतलब मेहनत का जो। अच्छा, उससे समय আপডেট বৈকাল 4:50। আর এই মুহূর্তে আমাদের বাস ছেড়ে দিল এই রুদ্রপ্রয়াগ থেকে। রুদ্রপ্রয়াগের নামকরণ করা হয়েছে রুদ্রের নামে, যিনি শিবের আরেকটি রূপ। পুরাণ মত অনুসারে নারদ মুনিকে আশীর্বাদ করবার জন্য ভগবান শিব এখানে রুদ্ররূপে আবির্ভূত হয়েছিলেন। ধামযাত্রা তীর্থযাত্রীদের জন্য রুদ্রপ্রয়াগের তাৎপর্য অপরিসীম, কারণ এটি বদ্রীনাথ এবং কেদারনাথ ধামের ভ্রমণের সংযোগস্থল। পাহাড় কেটে ট্যানেল তৈরি করা হয়েছে, আর এখান থেকে শুরু হয়ে যাবে রেল যোগাযোগের ব্যবস্থা। তখন এই যাত্রাপথের সময় আরও অনেক কম লাগবে। আমরা রুদ্রপ্রয়াগ আধা ঘন্টা রেস্ট নিয়ে আমরা এখন যাচ্ছি এই রুদ্রপ্রয়াগ থেকে উকিমঠ। উকিমঠ পৌঁছতে আমাদের প্রায় ঘন্টা দেড়েক সময় লাগবে। আর এই উকিমঠ পড়ছে কেদারনাথ বাইপাস যে রোড রয়েছে, সেই কেদারনাথ রোড দিয়ে আমরা যাচ্ছি। উফ, কি অপূর্ব, কি অপূর্ব লাগছে। এখানে রাস্তার সৌন্দর্য এতটাই সুন্দর যে এক পলকও চোখ ফেরানো দেয়। কি অসাধারণ লাগছে দেখুন। আর এই রাস্তার পাশ দিয়েই বয়ে চলেছে সুতোষিনী মা গঙ্গা মন্দাকিনী নাম ধারণ করে। কি অসাধারণ লাগছে দেখুন। আমাদের গাড়ি এখন এগিয়ে চলেছে দুর্বার গতিতে অগস্ত্যমুনির আশ্রমের পাশ দিয়ে। অগস্ত্যমুনি ছিলেন হিন্দু ধর্মের সপ্তঋষিদের এক ঋষি। তার ঐতিহ্যে তিনি একজন উল্লেখযোগ্য নির্ভীকচারী এবং ভারতীয় উপমহাদেশের বিভিন্ন ভাষায় একজন প্রভাবশালী পণ্ডিত। তিনি এবং তার স্ত্রী লোপামুদ্রা সংস্কৃত পাঠ্য ঋগ্বেদ এবং অন্যান্য বৈদিক সাহিত্যের স্তবকের বিখ্যাত লেখক। আহ, কি অপূর্ব লাগছে সবুজে মোড়া এই পাহাড়গুলো। দূরে ওই হালকা গোলাপি আভা, আকাশ যেন উকি দিচ্ছে আর যেন কিছু বলতে চাইছে। যে কি বলতে চাইছে বলুন তো? সময় হয়েছে সূর্য দেবতার অস্ত যাওয়ার, সেটাই জানান দিচ্ছে। কি অসাধারণ লাগছে দেখুন এই পাহাড়ের যে অস্ত যাবার দৃশ্যটা।
উখিমঠ এই বাদিকের রাস্তা ধরেও যাওয়া যাবে। আমাদের বাসের ড্রাইভার দাদা ডান দিকের শর্টকাট রুট ধরলেন। এই দুটি রাস্তাও দুদিকেই সবুজে সবুজ, এ যেন এক আলাদাই অনুভূতি। অসাধারণ সুন্দর এই রাস্তা, দেখুন কি ভালোই না লাগছে। ঘড়ির সময় বলছে 5:35, আর আমরা এসে পৌঁছলাম উখিমঠ। এই হচ্ছে উখিমঠের সান্ধ্যকালীন নৈসর্গীয় দৃশ্য। কি অপূর্ব সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ, সত্যি এই ভাষায় প্রকাশ করার মতো নয়। দারুণ লাগছে, দারুণ, অসাধারণ দৃশ্য। আমি একেবারে মোহিত হয়ে গেলাম। এরকম জায়গায় নামিয়ে দিল, তা আমরা নেমে পড়লাম উখিমঠ। আর আমরা এখন যাব ভারত সেবাশ্রম সংঘ। ঠিক ওইখানটা নেমেছি, একটুখানি হেঁটে আসলাম, প্রায় 5 থেকে 10 সেকেন্ড, আর এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ থাকবার ব্যবস্থা। আমরা এখন এখানে রুম নেব, এখানে থেকেই সমস্ত জায়গা এক্সপ্লোর করব, সমস্ত জায়গায় ঘুরবো, তুঙ্গনাথ উঠবো, দেউরিয়া তাল, এরকম পরপর সমস্ত জায়গায় ঘুরে দেখাবো আপনাদের। ভিডিওটা দেখতে থাকুন এবং সাথে থাকুন। আমি যতক্ষণে সিঁড়ি বেয়ে অফিস ঘরে পৌঁছলাম, ততক্ষণে চন্দনদা মহারাজের সাথে কথা বলে একটি সুন্দর রুমের ব্যবস্থা করে ফেললেন। এখানে দুজনার থাকবার মতো সুন্দর ব্যবস্থা রয়েছে, আর ওয়াশরুম খুবই ভালো আছে, বেসিন সমেত গিজার, আর ওয়েস্টার্ন বাথরুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা প্রথমে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ওঙ্কারেশ্বর মন্দির দেখবার জন্যে। আমরা ভারত সেবাশ্রমের সঙ্গে প্রথমে রুম নিলাম, একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। এখন 6টা বাজে, সময় সন্ধ্যে 6টা। আর এখন আমরা যাচ্ছি ওঙ্কারেশ্বর মন্দির। আর এই ভারত সেবাশ্রম সংঘ থেকে ওঙ্কারেশ্বর মন্দির প্রায় 1 কিলোমিটারের মতো। তা এইদিকে হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। এই ডান দিকের রাস্তাটি চলে গেছে জিপ স্ট্যান্ডের দিকে, আর এই যে সোজা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা চলে গেল উখিমঠ ওঙ্কারেশ্বর মন্দিরের দিকে। এখান থেকে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, কেননা খুব একটা বেশি দূর নয়, মাত্র 1 কিলোমিটার রাস্তা। তার জন্য গাড়ি করলাম না, হেঁটেই চলে যাব এই ওঙ্কারেশ্বর মন্দিরে। ভারত সেবাশ্রম সংঘ থেকে ঠিক এদিক থেকে আসলাম, আর এদিক থেকে এসে এই যে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। বাঁদিকের রাস্তাটা চলে গেল গুপ্তকাশীর দিকে, আর ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে উখিমঠের দিকে। আমরা এখন উখিমঠের দিকে যাচ্ছি, চলুন। বেশ সুন্দর রাস্তা, আর এদিকে দোকান, গেস্ট হাউস সবই রয়েছে। আমরা পথ চলতে চলতে এই সান্ধ্যকালীন নৈসর্গীয় দৃশ্য উপভোগ করতে করতে উখিমঠের গল্পটা জেনে নিই। উষা ও অনিরুদ্ধ ছিলেন হিন্দু পুরাণের দুটি বিখ্যাত চরিত্র, যাদের প্রেম কাহিনী বেশ জনপ্রিয়। উষা ছিলেন অসুররাজ বানাসুরের কন্যা এবং অনিরুদ্ধ ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের নাতি। উষা স্বপ্নে অনিরুদ্ধকে দেখে প্রেমে পড়ে যান। তারই গল্প আজকে আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে চোখ থাকুক আপনাদের ভিডিও স্ক্রিনে, আর কান থাকুক আমার গল্পে। পৌঁছে গেছি ওঙ্কারেশ্বর মন্দির, আর এর পাশে কিন্তু রয়েছে অনেক হোমস্টে, এখানে থাকবারও ব্যবস্থা রয়েছে, এদিকে দেখতে পাচ্ছেন, আর এ পাশে অনেক হোমস্টে রয়েছে। মন্দিরের পথে যেতেই দুপাশেই রয়েছে পুজো দেওয়ার ডালি। আপনারা এখান থেকে পুজোর ডালি সংগ্রহ করে পুজো দিয়ে নিতে পারেন। এই যে পুজোর ডালিটা দেখছেন, এর দাম 100 টাকা। আমরা উঠে যাচ্ছি ওঙ্কারেশ্বর মন্দিরের দিকে।
উফ, কি অপূর্ব সুন্দর, কি অপূর্ব সুন্দর লাগছে এই মন্দির। তার চারিপাশে কারুকার্যগুলো দেখুন। এই খাম্বার গায়ে কি অপূর্ব সুন্দর ফুল লতাপাতা দিয়ে কারুকার্য রয়েছে। পাশেই রয়েছে এখানে জুতো রাখার জায়গা, তো আমরা জুতোটা রেখে নিই। একদম ফ্রিতে রাখা, এখানে কিছু পয়সা নেওয়া হয় না। প্রবেশদ্বারের দরজায় কি অসাধারণ কারুকার্য করা রয়েছে দেখুন। নিচে ফুল, তার উপরে হাতি, তার উপরে একজন প্রহরী দাঁড়িয়ে রয়েছেন। কি অপূর্ব সুন্দর এই কারুকার্য। এই এসে পৌঁছলাম ওঙ্কারেশ্বর মন্দির। এই স্থানেই রয়েছে বাবা কেদার এবং মহাত্মেশ্বরের শীতকালীন আবাসন। কেদারনাথে কপাটবন্ধ হওয়ার পর 6 মাস ধরে এই শীতকালে এই মন্দিরেই কেদারনাথ বাবা এবং মহাত্মেশ্বর বাবা পূজিত হন। ডান দিকের এই মন্দিরেই পঞ্চকেদার বাবা পূজিত হন। আর অপেক্ষা না করে উষা এবং অনিরুদ্ধের গল্পটা শুরু করি। বানাসুরের কন্যা উষা ছিলেন পরম রূপবতী এবং তিনি দেবী পার্বতীর কাছে বর পেয়েছিলেন যে তিনি স্বপ্নে যাকে দেখবেন তার সাথেই বিয়ে হবে। একদিন তিনি স্বপ্নে এক সুদর্শন যুবককে দেখেন এবং তার প্রেমে পড়ে যান। তখন উষা তার সখী চিত্রলেখাকে সেই যুবকের কথা বলেন এবং চিত্রলেখা মায়াবিদ্যার প্রভাবে অনিরুদ্ধকে উষার রাজ্যে নিয়ে আসেন এবং একটি নিরাপদ আশ্রয়ে রাখেন। অনিরুদ্ধকে নিয়ে আসার পর উষা ও অনিরুদ্ধ দিনের পর দিন সুখেই কাটান। তাদের সম্পর্কের কথা কেউ জানতে পারেনি। একদিন বানাসুর তাদের সম্পর্কের কথা জানতে পারেন এবং ক্রুদ্ধ হন। তিনি অনিরুদ্ধকে বন্দী করেন এবং যুদ্ধের জন্য প্রস্তুত হন। তখন বানাসুরের সাথে শ্রীকৃষ্ণের যুদ্ধ বাধে। শ্রীকৃষ্ণ ছিলেন অনিরুদ্ধের পিতামহ, অর্থাৎ যাকে আমরা বলি দাদু, এবং বানাসুর ছিলেন শিবের পরম ভক্ত। শিব তখন যুদ্ধে হস্তক্ষেপ করেন এবং শ্রীকৃষ্ণের সাথে মীমাংসা করেন। শ্রীকৃষ্ণ তখন বানাসুরকে ক্ষমা করে দেন এবং বানাসুরও তার ভুল বুঝতে পারেন। তারপর উষা ও অনিরুদ্ধের বিবাহের ব্যবস্থা করেন। অবশেষে উষা ও অনিরুদ্ধের বিবাহ সম্পন্ন হয় এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকেন। উষার নাম অনুসারে এই মঠের নাম হয় উষা মঠ। কালের পরিবর্তনে এই মঠের নাম হয় উখি মঠ। এবার তাহলে জেনে নিই এই মন্দিরের নাম ওঙ্কারেশ্বর মন্দির কেন হলো। কিংবদন্তি অনুসারে সম্রাট মান্ধাতা তার সাম্রাজ্য এবং রাজত্ব ত্যাগ করে উখি মঠে এসেছিলেন এবং এখানে এক পায়ে দাঁড়িয়ে 12 বৎসর ধরে ভগবান শিবের তপস্যা করেছিলেন। অবশেষে ভগবান শিব তাকে ওমকারের সর্বব্যাপী ধ্বনি রূপে দর্শন দেন এবং আশীর্বাদ প্রদান করেন। আর সেই থেকেই এই মন্দিরের নাম হয় ওমকারেশ্বর মন্দির।
সামনের এই মন্দিরে থাকেন কেদারনাথ বাবা, ঠিক তার বাঁ পাশেই রয়েছে মদমহেশ্বর বাবার বাসস্থান। মদমহেশ্বর বাবার আলাদা বাসস্থান থাকলেও যখন পূজা অর্চনা করা হয় তখন মদমহেশ্বর বাবা এবং কেদারনাথ বাবা একই সঙ্গে এই মন্দিরেই প্রতিষ্ঠান করেন। আমরা যখন মন্দিরে এসে পৌঁছলাম তখন চলছিল এই মন্দিরে সন্ধ্যা আরতি এবং বাবা মদমহেশ্বর এবং কেদারনাথ বাবার পূজা অর্চনা। অনেকক্ষণ ধরে এই পূজা অর্চনা এবং সন্ধ্যা আরতি আমরা প্রদর্শন করলাম। অপার শান্তিতে মনটা ভরে গেল। এরপরে আমরা কেদার বাবাকে এবং মদমহেশ্বর বাবাকে প্রণাম জানালাম। ভক্তিভরে প্রণাম জানিয়ে মদমহেশ্বর বাবা এবং কেদারনাথ বাবার কাছ থেকে বিদায় চেয়ে নিলাম। এখানে আসার আগে ভেবেছিলাম অনেক পার্থিব বস্তু চেয়ে নেব বাবার কাছে, কিন্তু এখানে এসে কিছুই চাইতে পারলাম না। শুধু প্রার্থনা জানালাম যে বাবা, আমি যেন স্বচ্ছন্দে তোমার স্থানে পৌঁছতে পারি। হে মহাদেব, তোমার ভক্তদের সবাইকে সুস্থ রেখো এবং ভালো রেখো। আজকের এই হরিদ্বার থেকে উকিমঠ পৌঁছানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আপনাদের এই প্রত্যেকটি কমেন্ট আমাকে এরকম আরও নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দিয়ে থাকে। বিশ্বাস করুন, এই মন্দির থেকে একদমই বের হতে মন চাইছিল না, কিন্তু যেতে তো হবেই। তাই বাবাকে আরও একবার প্রণাম জানিয়ে মন্দির থেকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম ভারত সেবাশ্রমের উদ্দেশ্যে। আজকে আমরা কেদার বাবা এবং মদমহেশ্বর বাবার যে শীতকালীন আবাসন সমস্ত কিছু আমরা ঘুরে দেখলাম। আর আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। বাই, টাটা।